বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী। তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণীর কুমিল্লা 2022 সালের বোর্ডের একটি অঙ্ক। দেখো, একটি অঙ্ক দিয়ে দেওয়া আছে, মিঠুর রহমান হিসাব বই থেকে 31শে ডিসেম্বর 2021 সালে নিম্নলিখিত তথ্য নেওয়া হয়েছে। নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 1 লক্ষ টাকা। কি দিয়ে আছে? 1 নম্বরে দেওয়া আছে নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। নগদ বই অনুযায়ী অথবা মোতাবেক একই কথা। ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে দেওয়া আছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কেন করি? ওই মালিক আছে, আমার কাছে এসেছে, আইসা বলে যে ম্যানেজার সাহেব দেখেন যে আমাদের ব্যাংকে কত টাকা আছে। আমি হিসাব করে দিলাম কি স্যার আমাদের ব্যাংকে 1 লক্ষ টাকা আছে। নগদ বই মোতাবেক, নগদ বলতে ব্যবসার হিসাবে, ব্যবসায়িক হিসাবে 1 লক্ষ টাকা ব্যাংকে আছে। এখন মালিক যে ব্যাংকের কাছে আবার হিসাব পেল যে স্যার দেখেন প্রতিষ্ঠানের নামে কত টাকা ব্যাংকে জমা আছে। ব্যাংকের মালিক একটা হিসাব দিয়ে দিল, কত টাকা দিল তা আমরা জানি না। এখন আইসা দেখি আমি বললাম 1 লক্ষ টাকা আছে। কত টাকা? 1 লক্ষ। মালিক যাই দেখে কি ব্যাংকে ওই 1 লক্ষ টাকা নেই, হয়তো কম অথবা বেশি আছে, যে কোনো একটা থাকতে পারে। আমার সাথে আমার হিসাবের সাথে ব্যাংকের হিসাব মিলে না। এখন মালিক হয়তো ধরো টাকা কম যদি থাকে তাহলে মালিক অনেক কিছু বলবে, আবার যদি বেশি থাকে তাহলে অনেক কিছু বলতে পারে আমাকে, যে আপনি কি করেন, কি হিসাব করেন, আপনার হিসাবের সাথে ব্যাংকের হিসাব মিলে না কেন, বিভিন্ন কথা বলতে পারে। কম অথবা বেশি থাকে, আপনি কি টাকা কি এখান থেকে চুরি করেন না কোনো জায়গায় কিছু করেন, এরকম বিভিন্ন কথা বলতে পারে। এখন আমি মালিককে তো হিসাব করে দেখাই দিতে হইবে যে আমাদের এই কারণে ব্যাংকের সাথে ব্যবসার সাথে মিল নেই। দেখো কি কি ওই কারণগুলো কি কি ওইগুলো দিয়ে দেওয়া আছে। যদি থাকে নগদ বাই ভেবে পাস বই, যদি থাকে নগদ মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত বাই ভেবে পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। প্রথমে লেখো যোগ আর বিয়োগ। আমরা একটা কথা রাইট লেখা অঙ্কটা করবো, সেইটা হলো পাস বই মানে ব্যাংক কি কাজ করছে ওই কাজ করতে। যদি থাকে নগদ বই মোতাবেক রাইট হইবে ব্যাংক, যদি থাকে নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত রাইট হইবে পাস বই অনুযায়ী। পাস বই মানে ব্যাংক যে কাজ করছে আমার ওই কাজ করতে হইবে। এখন দেখো কি আছে। 2 নম্বরে আছে 15,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। 15,000 টাকার একটা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিছি, আমরা কি করছি যোগ করে ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি। আমি যখন ব্যাংকের চেক পাঠিয়েছি তখন লিখছি আমি তারপরে করছি ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। আমি কিন্তু যোগ করে ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি। ব্যাংক কি করছে দেখো, ওই টাকাটা এখন পর্যন্ত আদায় করতে পারেনি, যে ওই মাসের মধ্যে এখন পর্যন্ত আদায় করতে পারেনি, হয়তো যে কোনো কারণে আদায় করতে পারে নাই, হয়তো ওনার অ্যাকাউন্টে টাকা ছিল না অথবা চেকের স্বাক্ষরের সাথে মিল নাই, যে কোনো কারণে হতে পারে। এখন রাইট কে? ব্যাংক কি করছে? ব্যাংকে যোগ করছে না, ব্যাংক কিন্তু যোগ করে নাই। আমরা যেহেতু যোগ করেছিলাম আমাদের কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাই বিয়োগের এন্ট্রিতে 1 নম্বর লিখতে পারি আদায়ের জন্য ব্যাংকে চেক জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। 1 নম্বর আদায়ের জন্য ব্যাংকে চেক জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি 15,000 টাকা। লেখো 15,000 টাকা আদায়ের জন্য ব্যাংকে চেক জমা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। যেহেতু রাইট ছিল ব্যাংক কিন্তু আমার অ্যাকাউন্টে যোগ করে নাই, তা আমি যোগ করছি, আমার বিয়োগ করে দিতে হবে। 3 নম্বর আছে 10,000 টাকার একটি ইস্যুকৃত চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপন হয়নি। ইস্যু বলতে আমি একজনকে একটা চেক কেটে দিয়েছি, মানে আমি একজনকে একটা চেক কেটে দিয়েছি মানে দিয়ে দিয়েছি, চেক দিয়ে দিয়েছি। ইস্যু করা অর্থ কাইটটা দেওয়া মানে চেক দিয়ে দেওয়া। এখন একজন পাওনাদারকে আমি একটা চেক দিছি, ওই পাওনাদার করছে কি ওই চেকটা পাইয়া ব্যাংকের কাছে দাঁড়িয়ে আর আসে না, ব্যাংকের কাছে আসে নাই এবং ব্যাংক থেকে টাকা ব্যাংকের কাছে যেহেতু আসে নাই ব্যাংক তো টাকা দেয় নাই, বুঝছে? ব্যাংকে তো টাকা দেয় নাই, আমরা কি করছি বিয়োগ করে দিছি। ব্যাংকে বিয়োগ করছে না, ব্যাংক কিন্তু বিয়োগ করে নাই, আমরা বিয়োগ করছি, ব্যাংক কি করে নাই, বিয়োগ করে নাই। রাইট কে? ব্যাংক যে কাজ করছে আমার ওই কাজ করতে হবে। যদি নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত থাকে, নগদ মানে ব্যবসা অনুযায়ী যদি নগদ উদ্ধৃত থাকে ওইটা রাইট হইবে ব্যাংক যে কাজ করছে আমার ওই কাজ করতে হইবে। তাই যেহেতু ইস্যু করে দিয়েছিলাম, আমরা একটা চেক কমাই দিয়েছিলাম,
ব্যাংক কিন্তু কমায় নাই, আমরা যেহেতু কমাই দিয়েছিলাম আমাদের আবার বাড়াই দিতে হবে। বাড়াই দিলে মানে যোগে যোগে লিখতে পারি ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, অথবা ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি। 1 নম্বরে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি। ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি 10,000 টাকা। 4 তারিখ দেনাদার কর্তৃক 20,000 টাকা সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। একজন দেনাদার হয়তো আমার ব্যাংকে পয়সা ফোন দিল যে স্যার আপনি তো আমার জন্য আমার কাছে টাকা নিতে পাঠাইছিলেন, আমার কাছে তখন টাকা ছিল না, আমি টাকাটা দিতে পারিনি, এখন আমি ব্যাংকে আছি, যদি দয়া করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন তাহলে আমি জমা দিতে দিয়ে যেতে পারি। হয়তো এরকম একটা ঘটনা ঘটছে। এখন করছি কি আমি অ্যাকাউন্ট নাম্বারটা বলছি, উনি জমা দিয়ে গেছে 20,000 টাকা। এখন ওই 20,000 টাকা জমা দিয়ে গেছে, আমার ব্যস্ততার কারণে আমার হয়তো ওইটার এন্ট্রি করতে মনে নাই, অথবা যে কোনো ভাবছি এন্ট্রি করবো তারপরে আবার করা হয়নি ব্যস্ততার কারণে। এখন কি করছে ব্যাংক যোগ করে দিছে, ব্যাংক কি করছে, ব্যাংক কিন্তু আমার অ্যাকাউন্টে যোগ করে দিছে। যেহেতু ব্যাংক আমার অ্যাকাউন্টে যোগ করে দিছে, রাইট কে ব্যাংক যেহেতু যোগ করছে, ব্যাংক যে কাজ করছে আমার ওই কাজ করতে হবে, ব্যাংক যেহেতু যোগ করছে আমারও কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে লিখতে পারি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদানভুক্ত হয়নি। 2 নাম্বার দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদানভুক্ত হয়নি আছে 20,000 টাকা। 6 নাম্বার আছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক লভ্যাংশ আদায় করছে, যেহেতু ব্যাংক লভ্যাংশ আদায় করছে আমার অ্যাকাউন্টে কিন্তু যোগ করে দিচ্ছে, আমাকে ওই কথা জানায় নাই ব্যাংক, যেহেতু আমাকে জানায় না আমি তো আর যোগ করে নি করছি না, আমি কিন্তু যোগ করে নাই। রাইট কে ব্যাংক, ব্যাংক কি করছে যোগ করছে, রাইট যেহেতু ব্যাংক যে কাজ করছে আমার ওই কাজ করতে হইবে, তাই ব্যাংক যেহেতু যোগ করছে আমারও কি করতে হবে, যোগ করতে হইবে। তা আমরা লিখতে পারি ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদানভুক্ত হয়নি। 3 নাম্বার ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদানভুক্ত হয়নি 1500 টাকা। তারপর আছে 7 নাম্বার ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1000 টাকা ও ধার্যকৃত চার্জ 400 টাকা যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কি করছে 7 নম্বরে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, মঞ্জুর করা অর্থ আমার অ্যাকাউন্টে ব্যাংক যোগ করতে মানে মাফ করে দেওয়া, মঞ্জুর অর্থ মাফ করে দেওয়া মানে আমার মাফ করে দিলে আমার অ্যাকাউন্টে ব্যাংক যোগ করছে, রাইট কে ব্যাংক যেহেতু আমার অ্যাকাউন্টে যোগ করছে আমার কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে লিখতে পারি ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি। 4 নম্বর ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি 1000 টাকা। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি। আরেকটা আছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি। ধার্য করছে মানে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কমাই দিচ্ছে, রাইট কে ব্যাংক যেহেতু কমাই দিচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে কমাই দিতে হবে। তাহলে আমরা 2 নম্বরে লিখতে পারি ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি আছে 400 টাকা, লাগবে 400 টাকা। দেখো আরেকটা এন্ট্রি আছে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান 5,000 টাকা। ব্যাংক কর্তৃক একটা চেক প্রত্যাখ্যান করে দিয়েছে, আমরা ইস্যুকৃত চেক মানে আমরা একটা চেক কাটে দিয়েছিলাম, ওই চেকটা ব্যাংকে আনছে মতন হয়তো আমার স্বাক্ষরের সাথে মিল নেই চেকের, অথবা চেকটা ছেঁড়া পাচ্ছে, যে কোনো কারণে আমি একটা চেক যে কাটে দিয়েছিলাম ওইটা ব্যাংক টাকা পরিশোধ করে নাই, যেহেতু ব্যাংক কি করছে প্রত্যাখ্যান করে দিচ্ছে চেক, আমি যখন ইস্যু করছি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি কমাই দিচ্ছি, যেহেতু আমি কমাই দিচ্ছি ব্যাংক কিন্তু ওইটা যে চেকটা ব্যাংকে জমা দিচ্ছে ব্যাংক ওটা প্রত্যাখ্যান করে দিচ্ছে, হয়তো স্বাক্ষরের সাথে মিল হয় নাই অথবা তারিখ হয় নাই, যে কোনো একটা কারণে ওটা প্রত্যাখ্যান করেছে, যেহেতু ব্যাংক প্রত্যাখ্যান করেছে আমি কমাই দিচ্ছি ব্যাংক কিন্তু কমায় নাই, রাইট কে ব্যাংক কি কমাইছে না, ব্যাংক কমায় নাই, ব্যাংক যেহেতু কমায় নাই তা আমি যেহেতু কমাইছিলাম আমার বাড়াই দিতে হবে। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যিত হয়েছে।
ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে 5,000 টাকা। এখন এখানে সব যোগ করো, 37,500, 37,500। এখন এই 1 লক্ষের সাথে যোগ করো, হয় হলো 1,37,500, 1,37,500। এই দুটো যোগ করো, হলো 15,400, 15,400 টাকা। এর থেকে এটা বাদ দাও, থাকে হলো 1,22,100। এইটা হলো পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। দেখো আমার অঙ্কটি দেখো, নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আছে আমার 1 লক্ষ টাকা। আমার বাইরে হবে পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, মানে আমার দিয়ে দেওয়া আছে নগদ, রাইট হবে ব্যাংক, ব্যাংক যে কাজ করছে আমার ওই কাজ করতে হবে। 2 নম্বরে ছিল 15,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া আছে, যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। রাইট কে? ব্যাংক। আমি একটা চেক জমা দিয়েছিলাম ব্যাংকে আদায় করার জন্য, ব্যাংক ওইটা আদায় করতে পারে না, যেহেতু রাইট ব্যাংক, আমি যেহেতু যোগ করছিলাম আমার কি করতে হবে, বিয়ে করে দিতে হবে। তার জন্য লিখছি আদায়ের জন্য ব্যাংকে চেক জমা, যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, 15,000 টাকা। আমি একটি চেক কেটে দিয়েছিলাম 10,000 টাকা, ইস্যু করে দিয়েছি। ইস্যু মানে কমাই দিছি, আমি একটা চেক কাটে দিছি। এখন ওই চেকটা ভাই উনি ধারে আসে নাই, যেহেতু উনি ওই ব্যাংকের কাছে আসে নাই, ব্যাংক কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কমায় নাই, যেহেতু রাইট ব্যাংক, ব্যাংক যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে কমায় না, আমি কমাইছিলাম, আমি আবার বাড়াই দেবো। তার জন্য সেই লিখেছে ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক ব্যাংকে উপস্থাপন হয়নি, 10,000 টাকা। 4 তারিখ আছে দেনাদার কর্তৃক সরাসরি 20,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। একজন দেনাদার আমার অ্যাকাউন্টে 20,000 টাকা জমা দিয়ে গেছে, ব্যাংক কি করছে, তার জন্য ব্যাংক যোগ করছে। ব্যাংক যেহেতু যোগ করছে, আমারও যোগ করতে হবে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, যা নগদানভুক্ত হয়নি, 20,000 টাকা। পরবর্তীতে আছে 5 তারিখ আছে ইস্যুকৃত চেক। দেখো এটা আমরা একটু পরে লিখেছিলাম। 5 তারিখ আছে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান। ব্যাংকে যে ইস্যু করছে, আমি একটা চেক কমাই দিছি, মানে কাটে দিছি, ইস্যু করে দিছি। ওই চেকটা ব্যাংকে নেওয়ার পরে ব্যাংক প্রত্যাখ্যান করে দিছে। যেহেতু আমি কমাই দিছি, ব্যাংক কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কমায় নাই, যেহেতু কমায় নাই, তার জন্য ব্যাংক আমার বাড়াই দিতে হবে। আমি কমাই দিছিলাম, আমি বাড়াই দিই। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, 5,000 টাকা। 6 তারিখ আছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ব্যাংকে লভ্যাংশ আদায় করছে, ব্যাংক যেহেতু লভ্যাংশ আদায় করছে, ব্যাংক যেহেতু যোগ করছে, আমার যোগ করে দিতে হবে। লিখে দিলাম ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, যা নগদানভুক্ত হয়নি, 1500 টাকা। 7 তারিখ আছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। মঞ্জুর করছে মানে আমার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে বাড়াই দিচ্ছে। আমার অ্যাকাউন্টে যেহেতু বাড়াইছে, ব্যাংক যেহেতু যোগ করছে, আমার যোগ করে দেবে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, যা নগদানভুক্ত হয়নি, 1,000 টাকা। আর ধার্যকৃত সুদ আছে 400 টাকা। ধার্যকৃত চার্জ আছে, মানে চার্জ মানে আমার অ্যাকাউন্ট থেকে কাইটে নিছে। যদি ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কাইটে নেয় ব্যাংক, তাহলে ব্যাংক তো আমার অ্যাকাউন্ট থেকে কমাই দিছে। ব্যাংক যেহেতু কমাইছে, রাইট যেহেতু ব্যাংক যেহেতু কমাইছে, আমারও কমাই দিতে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, যা নগদানভুক্ত হয়নি। এখন সব যোগ করলাম, পাইলাম 27,500। এটার সাথে এটা যোগ করলাম, পাইলাম 1,27,500। এটা যোগ করলাম, এই দুইটা যোগ করলাম, পাইলাম 15,400। এটা থেকে এটা বাদ দেই, থাকে 1,22,100। এটা হলো পাস বই মোতাবেক নগদ ব্যাংক জমা উদ্বৃত্ত। এই